বিকেল গড়িয়ে সন্ধে হবে। আকাশে এখনো কিছুটা সূর্যের আলো ছেয়ে আছে। গ্রামের লাল মাটির রাস্তাটা ধরে একটা ছেলে হেঁটে যাচ্ছে গট গট করে। কপাল খারাপ হলে যা হয়, কয়েক বছর ধরে কতগুলো পরীক্ষাই না দিলাম, কিন্তু কপাল দেখো, এই ধ্যার ধ্যারে গোবিন্দপুরে না চাইতেও এসে জুটতে হলো। আমার তো কোনো ইচ্ছাই ছিল না চাকরিটা করার, কিন্তু বাবার মুখের ওপর না করতে পারলাম না। তন্ময় যতদিন চাকরিটা পায়নি ততদিন পাড়ার লোকের কত কথাই না শুনতে হয়েছে তার বাবাকে। ছেলে এখনো বাড়িতে বেকার বসে, বিয়ে কবে দেবে, আর কেই বা বিয়ে করবে এরম বেকার ছেলেকে, এই বলে সবাই টোন টিটকিরি করতো তন্ময়ের বাবাকে। শেষমেশ এই সরকারি চাকরির চিঠিটা যখন তার বাড়িতে এলো, তখন সবাই আনন্দে মেতে উঠল। এক গ্রামে পঞ্চায়েতের সচিবের পদে তাকে নিযুক্ত করা হয়েছে। যাই হোক না কেন, এবার আর তার বাবার মাথাটা হেট হবে না। সরকারি চাকরি বলে কথা। এই জন্যে না চাইতেও এই ভূতপুরে এসে পড়তে হলো তন্ময়কে। কতই না ভেবেছিলাম একদিন একটা নামকরা লেখক হব। এসব চাকরি বাকরি আমার দ্বারা হবে না, কিন্তু এখন না চাইতেও পরিবারের মান বাঁচাতে এই চাকরিটা আমাকে করতেই হবে। আপন মনে কথা বলতে বলতে রাস্তা দিয়ে হাঁটছিল তন্ময়। তখনও আকাশে রাতের আধার নামতে বেশ অনেকটাই দেরি। ট্রেনটা সঠিক সময় তাকে এই ভূতপুর গ্রামে পৌঁছে দিয়েছে, তাই দিনের আলো থাকতে থাকতেই সে এখানে এসে পড়েছে। প্রধান বলেছিলেন সে স্টেশনে লোক পাঠাবেন, কিন্তু কাউকেই তো দেখলাম না। অ্যাপয়েন্টমেন্ট লেটারে যেই ঠিকানা দেওয়া আছে সেই মতো পঞ্চায়েত অফিস এখনো প্রায় 10 মিনিটের হাঁটা পথ। উফ, রাস্তার মধ্যেও কোনো লোকজন নেই যে একটু জিজ্ঞেস করব। কি আজব জায়গা রে বাবা, এখনো রাত নামেনি আর এখনই লোকজন সব ঘরের মধ্যে ঢুকে পড়েছে। যেমন জায়গার নাম তেমনই লোকজন বলতে হবে। মনে মনে চাপা রাগ নিয়ে কর্মর শব্দ তুলে তন্ময় কাঁচা পাকা রাস্তাটা ধরে হেঁটে চলল। আর ভাবল যে এই গ্রামে বেশি দিন থাকলে হবে না। কয়েক মাস এখানে কাজ করার পর একটা চিঠি করে অন্য কোনো জায়গায় তাকে ট্রান্সফার নিতেই হবে। রাস্তার পাশে আবঝা অন্ধকারের মধ্যে একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখল তন্ময়। লোকটা কেমন যেন অদ্ভুত। এত জায়গা থাকতে এই অন্ধকার ঝোপের মধ্যে সে যেন একটা জলজ্যান্ত মূর্তির মতো একভাবে দাঁড়িয়ে রয়েছে। এই যে দাদা, বলছি একবার এদিকে আসবেন। তন্ময় কথাটা বলা মাত্রই লোকটা তার দিকে চেয়ে দেখল। ভাবশূন্য মুখটা নেড়ে সে তাকে জবাব দিয়ে বলল, কি হয়েছে বলুন, আমি এখানে দাঁড়িয়ে থেকেই যা বলার বলছি। কি অদ্ভুত লোক রে বাবা। মনে মনে তন্ময় লোকটাকে কিছু কটু কথা বলে তারপর তাকে জিজ্ঞেস করলো, বলছি এই পঞ্চায়েত অফিসটা কোন দিকে একটু বলতে পারবেন? কে? সচিব বাবু নাকি? লোকটা কিভাবে যেন বুঝতে পেরেছে যে তন্ময় এই গ্রামের নতুন সচিব। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, এই ভূতপুরের নতুন সচিব আমি। প্রধান মশাইয়ের সাথে আমার কথা হয়েছিল, উনি বলেছিলেন স্টেশনে লোক পাঠাবেন, কিন্তু কাউকে না দেখতে পেয়ে বাধ্য হয়ে আমি একাই রাস্তা দিয়ে হাঁটা লাগালাম। লোকটা কেমন যেন থমকে গেল এবার। তারপর সে তন্ময়কে বলল, আমাকে ক্ষমা করবেন বাবু, বাবু আমাকেই পাঠিয়েছিল আপনাকে নিয়ে আসার জন্য, কিন্তু আমার যেতে একটু দেরি হয়ে গেল। আমি আপনাকে আনতেই যাচ্ছিলাম, তখনই আপনার সাথে দেখা হয়ে গেল। তন্ময় মনে মনে ভাবল লোকটা কেমন যেন বিদগুটে মার্কা, কথার কোনো ঠিক ঠিকানা নেই। সে যখন তন্ময়কে আনতেই যাচ্ছিল, তবে সে এখানে এই ঝোপের মধ্যে দাঁড়িয়ে কি করছিল? সেরম হলে তো সে রাস্তা দিয়ে হেঁটে যেত, কিন্তু তন্ময় তো তাকে প্রথম থেকেই এই ঝোপের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখেছে। ওহো, আচ্ছা আচ্ছা, বেশ, তো এখন তো তাহলে আপনার সাথে আমার দেখা হয়েই গেল। চলুন তাহলে, আমাকে অফিস অবধি নিয়েই চলুন। কিছু একটা ভেবে যেন লোকটা একটু বিপাকে পড়ল, এমনই মনে হলো তার মুখের ভঙ্গিমাটা দেখে। আচ্ছা বেশ, আপনি আমার পিছন পিছন আসুন, আমি আপনাকে আপনার অফিস অবধি পৌঁছে দিচ্ছি।
এই বলে লোকটা ঝোপ থেকে বেরিয়ে কাঁচা রাস্তাটা ধরে গটমট করে হাঁটা লাগালো। তন্ময়ও আর কোনো কথা বলল না। সে ওই লোকটার পিছু পিছু হাঁটতে থাকলো। মিনিট 15 একটানা পথ হেঁটে শেষমেশ একটা ছোট্ট ঘরের সামনে এসে দাঁড়ালো তন্ময়। লোকটা তখনও তার সাথেই ছিল। আকাশে এখন আর আলো নেই, সন্ধে নেমেছে। গোটা আকাশটা অন্ধকারে ঢেকে গেছে। এই যে, এটাই হলো আপনার আপিস। তা বাবু, একটা কাজের কথা বলতাম আপনাকে, যদি কিছু মনে না করেন তাহলে বলি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কি কথা বলুন দেখি। আসলে বাবু, এই গ্রামে জলের বড় সমস্যা। শুদ্ধ জল খেতে না পেয়ে গ্রামের অনেক লোকই মারা গেছে। আপনি যদি প্রধান বাবুর সাথে কথা বলে একটা কিছু ব্যবস্থা করে দিতেন তাহলে বড় ভালো হতো। সত্যি এবার আর নেওয়া যাচ্ছে না লোকটাকে। এই সবে হয়েছে সে এখানে এসেছে, এর মধ্যেই গ্রামের লোকজন দাবি দাবা করতে শুরু করে দিয়েছে। আচ্ছা বেশ, এ কথা আমি প্রধান মশাইয়ের কানে তুলব। এই তো সবেমাত্র এখানে এলাম, কটা দিন যাক, তারপর না হয়। তন্ময় লক্ষ্য করল লোকটা তার কথা শুনে একটু যেন উত্তেজিত হয়ে উঠল। আচ্ছা বেশ, আর কি বলবো বলুন। আপনি যা ভালো বুঝবেন তাই না হয় করবেন। আমি এবার চলি, রাতের দিকে আবার আসবো। তখন আপনাকে সব কিছু খুলে বলবো। এই গ্রামে কি হয়েছিল আজ থেকে 5 বছর আগে। গোটা গ্রামটা ঢেকে গেছিল এক কালো ছায়ায়। সেই রক্ত জল করা ঘটনা আজ রাতেই আপনাকে আমি শোনাবো। এখন আমি আসি। গড় গড় করে এক নাগারে কথা বলে তন্ময়কে কোনো কথা বলার সুযোগ না দিয়ে লোকটা ওখান থেকে চলে গেল। তন্ময় আর বেশি কিছু ভাবল না। পাগল লোক ভেবে সে তাকে এড়িয়ে ঘরটার ভিতরে ঢুকে পড়ল। ঘরে ঢুকে সে দেখল সামনেই বসে আছেন এক বয়স্ক ভদ্রলোক। একটা লণ্ঠন জেলে কিছু কাজ করছে সে। তার বুঝতে দেরি হলো না যে ইনি পঞ্চায়েত প্রধান নীলকান্ত চাটুর্যে মহাশয়। তবে ঘরটার অবস্থা ঠিক চাটুর্যে বাবুরই মতো। বেশ বয়স হয়েছে। ঘরের দেওয়ালে নোনা ধরেছে, কিছু জায়গায় ফাটল ধরে আগাছা জন্মেছে। দেওয়াল থেকে চুনবালি খসে খসে পড়ছে। অন্তত এরম জায়গায় তাকে থাকতে হবে এটা তন্ময় আশা করেনি। এখানের এই অবস্থা হলে গ্রামের যে কি অবস্থা সেটা খুব ভালো করেই বুঝতে পারছে সে। কে কে ওখানে? তন্ময় নাকি? চাটুর্যে বাবুর ডাকে তন্ময় তার দিকে এগিয়ে গেল। হ্যাঁ আমি, আসতে একটু দেরি হলো আর কি। আসলে এই জায়গায় তো কোনোদিন আসিনি, তাই রাস্তাঘাট সেরম চিনি না। কি ভাগ্যিস আপনি লোক পাঠিয়েছিলেন তাই, না হলে সারা সন্ধে ধরে এদিক ওদিক দৌড়ে বেড়াতাম। তন্ময়ের কথা শুনে চাটুর্যে বাবু যেন গম্ভীর হয়ে গেলেন। কিছু ভয় নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠস্বরে সে তন্ময়কে বললেন, আমি আমি তোমাকে আনার জন্য এই রামুকে আগে থেকে বলে রেখেছিলাম বটে, কিন্তু দুর্ভাগ্যবশত আজ সকাল থেকে তার শরীরটা একটু খারাপ হয়। তারপর আমি আর কাউকেই বলিনি তোমাকে আনতে যাবার কথা। এবার তন্ময়ের একটু খটকা লাগলো। তাহলে ওই লোকটা কে যে তন্ময়কে আজ এখানে নিয়ে এলো? কিন্তু রাস্তায় তো একজনের সাথে আমার দেখা হলো। উনি বললেন আপনি নাকি ওনাকে পাঠিয়েছিলেন। চাটুর্যে বাবুর মুখটা এবার ফ্যাকাশে হতে শুরু করলো। সে কোনো কথা না বলে তাড়াহুড়ো করে তন্ময়কে বলল, এই এই তাড়াতাড়ি এই খাতায় একটা সই করে দাও দেখি, এখান থেকে পালাতে পারলে আমি বাঁচি। উফ! আর এই যে কান খুলে শুনে নাও, হ্যাঁ, এই তুমি তো এই ঘরে একাই থাকবে। যত যাই হোক না কেন, রাতের বেলা এই ঘর ছেড়ে তুমি একদম বেরোবে না। কাল সকালে এসে আমি সব খুলে বলবো।
এখন আমি ভালোই ভালোই বাড়ি যেতে পারলে বাঁচি। ওই ওই ওরা এলো বলে। তন্ময় এইসব কিছু শুনে বেশ কিছুটা অবাক হলো। হঠাৎ প্রধান মশাইয়ের কিসে আবার ভয় লাগলো কে জানে। তাকে কোনো রকমে খাতায় সই করিয়ে সে লণ্ঠনটা নিয়ে হন হন করে ওখান থেকে হেঁটে চলে গেল। যেতে যেতে সে শুধু একরাশ অন্ধকার ছাড়া ঘরটার মধ্যে আর কিছুই রেখে গেল না তার জন্য। উফ, এখানে দেখছি সবাই কেমন যেন অদ্ভুত রকমের। গ্রামের লোকেদের মনে যে কুসংস্কারে ভর্তি সেটা এনাকে দেখলেই বোঝা যায়। এই ভূতপুর গ্রাম আজ প্রায় অনেকটাই পিছিয়ে। গ্রামে এখনও ঠিকঠাক বিদ্যুৎ এসে পৌঁছায়নি। শুধু বাছাই করা কিছু জায়গায় বিদ্যুৎ পরিষেবা আছে, তাও বেশিরভাগ সময় গ্রামটা অন্ধকারেই বাস করে। আজও এই গ্রামে হ্যারিকেন আর বাতি ছাড়া সেরম কোনো কিছুই জ্বলতে দেখা যায়নি। অন্ধকারে হাতড়ে হাতড়ে তন্ময় কটা মোমবাতি খুঁজে পেল। সে একটা মোমবাতিতে আগুন ধরিয়ে বসে পড়ল ঝরঝরে চেয়ারটায়। টেবিলের মধ্যে বাতিটা বসিয়ে সে এদিক ওদিক চেয়ে দেখল। এই অন্ধকার ঘরে সে একা। মোমবাতির আলো ছড়িয়েছে ঘরের কিছু অংশে। কে জানে কখন কারেন্ট আসবে। এই পচা গরমে এভাবে যে তাকে কতক্ষণ থাকতে হবে কে জানে। সে লক্ষ্য করল ঘরের মধ্যে কেমন যেন গুমোট বেঁধেছে। চাটুজ্যেবাবু যেতে যেতে সামনের দরজাটাও টেনে দিয়ে গেছে। আর ঘরের সব জানলা তো আগে থেকেই বন্ধ ছিল। তন্ময়ের দমটা এবার যেন বন্ধ হয়ে এলো। শ্যাওলাধারা দেয়ালের গন্ধ আর ঘরের গুমোট গরমে তার যেন প্রাণটা এবার বেরিয়েই যাচ্ছিল। আর থাকতে না পেরে সে সদর দরজাটা খুলে দিল। দরজা খুলতেই একটা ঠান্ডা হাওয়ার স্রোত বয়ে গেল তার শরীরের ওপর দিয়ে। প্রাণটা এবার জুড়লো। কি যাতা লোক মাইরি, একটাও জানলা দরজা খোলেনি। এভাবে কি মানুষ বাস করতে পারে? ঘরের মধ্যে বড্ড গুমোট গরম। যাই, আমি বরং একটু বাইরে গিয়ে দাঁড়াই। কারেন্ট এলে তারপর না হয় ভিতরে ঢুকবো। প্রধান মশাই যে তাকে বাইরে যেতে বারণ করেছিলেন, গরমের চোটে সে সেটা ভুলেই গেছে। অগত্যা থাকতে না পেরে তন্ময় এসে দাঁড়ালো ঘরের বাইরেটায়। কি সুন্দর বাতাস, মনটা জড়িয়ে গেল একবারে। আবারও একবার ঠান্ডা হাওয়া বয়ে গেল তন্ময়ের দেহ স্পর্শ করে, কিন্তু এবার যেন তার গাটা জমে যেতে লাগলো। কি ব্যাপার হলো? হাওয়াটা একটু বেশি ঠান্ডা বলে মনে হলো। ঝড় উঠবে বলে মনে হচ্ছে। যাই, আমি বরং ভিতরেই যাই। শরীরটা এবার একটু হলেও ঠান্ডা হয়েছে। আমি বরং ঘরের একটা জানলা খুলে দিয়ে গিয়ে। এই বলে সে ঘরের মধ্যে গিয়ে একটা জানলার পাল্লা খুলে দিল। তারপর টেবিলের সামনে রাখা চেয়ারটায় বসে পড়ল। বারবার জানলা দিয়ে ঠান্ডা হাওয়া ভেসে আসতে থাকলো ঘরের ভিতরে। মাঝে মাঝে হাওয়ার দাপটে বাতির শিখাটা নড়ে চড়ে উঠছে। ওই লোকটা কি যেন বলবে বলছিল। আমাকে বলল যে রাতের বেলায় আসবে, এলে আগে ওনার পরিচয়টা নেব। এখন উনি এলে হয়, একা একা চুপ করে কতক্ষণই বা বসে থাকবো এভাবে। তন্ময় পড়াশুনো জানা এক শহরের ছেলে। ভূতের ভয় সে পায় না। একা এভাবে বসে থাকতে তার একটু একঘেয়েমি লাগছিল। এখন তো কোনো কাজও নেই। কাল সকালের আগে কোনো কিছুই করার নেই তার। এমন সময় তার মনে হলো যেন পাশের জানলাটা দিয়ে কেউ যেন তাকে এক নজরে দেখে যাচ্ছে। তন্ময় ফিরে তাকাতেই স্যাট করে একটা কিছু লুকিয়ে পড়ল জানলাটার আড়ালে। কেউ যেন ছিল বলে মনে হলো ওখানে। কেউ কি বদমাইশি করছে তাহলে? যাই, একবার বেরিয়ে দেখি। তন্ময় ঘর থেকে বেরিয়ে আশপাশটা একবার দেখে নিল, কিন্তু কাউকেই সে দেখতে পেল না। পিছনে ফিরে সে ঘরে ঢুকতে যাবে, ঠিক এমন সময় তাকে কেউ যেন ডেকে উঠল। এই যে বাবু, এদিকে। আমি বলেছিলাম না আমি রাতের দিকে এসে আপনাকে সব বলবো। তন্ময় ফিরে দেখল সেই লোকটা কিছু হাত দূরে তার দিকে চেয়ে দাঁড়িয়ে। সে লোকটার কাছে গিয়ে দাঁড়ালো। আমিও এই আপনারই অপেক্ষায় বসেছিলাম আর কি।
ব্যাপারটা বলুন এবার, কি যেন একটা বলবেন বলছিলেন তখন। আমার অপেক্ষা করতে কাউকেই প্রথমবার দেখলাম, বড় ভালো লাগলো। কথাটা বলে লোকটা ফ্যাঁস ফ্যাঁস শব্দ করে একবার হেসে নিল, তারপর বলল, আজ থেকে 5 বছর আগে এই গ্রামে হয় এক ভয়ানক মহামারী। অশুদ্ধ জলের কারণে এই গ্রামে ছড়িয়ে পড়ে কলেরা। প্রায় অর্ধেকের বেশি লোক মারা যায় ওই মহামারীতে। ওই মহামারীর জন্য দায়ী একমাত্র এই পঞ্চায়েত। প্রায় অনেকবারই আমরা কজন গ্রামবাসী মিলে চাটুর্যবাবুকে আবেদন করি এই গ্রামে শুদ্ধ জল আনার জন্য। চাটুর্যবাবু আমাদের কথা মেনেও নেন, কিন্তু জানি না তারপর কোনো কিছুই আর হলো না। আমরা যখন এই বিষয়ে পঞ্চায়েতে কথা বলতে এলাম, তখন এই শয়তান সচিব হারাধন আমাদের অপমান করে তাড়িয়ে দিল। বাবু, বাবু একটু দেখেন না বাবু, গ্রামের মানুষ একের পর এক কলেরা মহামারীতে ভুগতে শুরু করেছে। ব্যাপারটা গোটা গ্রামে ছড়িয়ে পড়ার আগে আমাদেরকে সচেতন হতে হবে, না হলে অনর্থ হয়ে যাবে বাবু। এই চুপ একদম, আর একটা কথা বললে মেরে মুখ ভেঙে দেব। হ্যাঁ, একবার বললে কানে যায় না, তাই না? বড় বড় কথা, খালি ভিকিরির দল যত সব। একটা কথা নিয়ে মাথা খারাপ করে ফেলবে। একবার বললাম সরকার থেকে টাকা দিয়েছে, কাজ হবে, সে কথা কানে গেল না। কাজ হতে সময় লাগে তো নাকি? তা তোমরা আর কি বুঝবে, সব তো এক একটা অশিক্ষিত দল। এই 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 যাও তো, যাও, আমার অনেক কাজ আছে মেলায়। বেকার আপিসের সামনে ভিড় করো না, যাও, নাহলে এবার সব কটাকে মেরে তাড়াবো এখান থেকে। দেখলাম হারাধনের কথায় সাই দিয়ে কিছু ছেলে ছোকরাও আমাদের তাড়াতে সাহায্য করলো। পরে ব্যাপারটা প্রধান জানতে পেরে ওই হারাধনকে অনেক বকাবকি করেছিলেন, কিন্তু কোনো কিছুতেই কিছু লাভ হয়নি। হারাধনদা, এই যা দিয়েছ না, এরা আর সাহস পাবে না কিছু বলার। আজ রাতে তাহলে আসছি। হ্যাঁ, ওই ওই বুড়ো প্রধান চলে গেলে এই আসর জমিয়ে বসবো আমরা। হ্যাঁ, তা বসবো, তবে তোরা তোদের মুখটা একটু বন্ধ রাখবি, বুঝলি? সরকার থেকে আসা জল শুদ্ধি করার টাকাটা কোথায় যাচ্ছে সেটা কেউ যেন জানতে না পারে। সবাই যেন এটাই বোঝে যে যে কাজ হচ্ছে। হ্যাঁ, কাজ হচ্ছে। এখন যা তো, যা যা যা, বাড়ি যা, বাড়ি যা। হ্যাঁ। পরে জানতে পারা গেল সরকার থেকে যা টাকা পাঠিয়েছিল তার অর্ধেকের বেশি ওই শয়তানটা নিজেই সাবার করে ফেলেছে। রোজ রাতে প্রধান বাড়ি চলে যাওয়ার পর এই ঘরে কিছু ছেলে ছোকরাদের নিয়ে ওই হারাধনের বাচ্চাটা জুয়া আর মদের আড্ডা জমিয়ে বসত। সব টাকা সে সেখানেই খরচ করে ফেলেছিল। এরপর এই খবরটা জানাজানি হওয়াতেই সরকার থেকে লোক আসে এই গ্রামে বিষয়টা খুঁটিয়ে দেখতে। আপিসার বাবুদের জানি না সে কি বোঝালো, ভেবেছিলাম এবার হয়তো একটা বিচার হবে, কিন্তু না। কটা টাকা ওই হারাধন তাদের হাতে গুজে দিতেই তারা সুরসুর করে গ্রাম থেকে কেটে পড়ল। বাবা, সাংঘাতিক লোক বলতে হবে বটে। তা এরপর আপনারা আর কোনো প্রতিবাদ করলেন না কেন? পারলে তো সকল গ্রামবাসী মিলে বিষয়টা প্রধানমশাইকে জানাতেই পারতেন। সবাই মিলে বললে কাজ হয়তো হতো। আর প্রতিবাদ? বেঁচে থাকলে তো প্রতিবাদ বাবু। কিছুদিন পরেই শুরু হলো ওই ভয়ানক মহামারীর তাণ্ডব। একের পর এক মানুষ মারা যেতে শুরু করলো ওই মহামারীর চোটে। আর ওই মহামারীতে আমিও নিজের প্রাণ হারিয়ে বসলাম। নিমিষের মধ্যে এই গ্রামের অর্ধেকের বেশি মানুষ ওই মহামারীর শিকার হলো। কথাটা শুনে যেন তন্ময়ের হাত পা পেটের ভেতর ঢুকে যেতে শুরু করলো। এবার সে যেন বুঝতে পারলো এই রহস্যময় লোকটার আসল ব্যাপারটা। এতক্ষণ এই লোকটা জীবিত মানুষ সাজার ভান করে তার সাথে কথা বলে যাচ্ছিল। তন্ময় দেখল সামনে দাঁড়িয়ে থাকা লোকটা আস্তে আস্তে এক কালো ছায়ামূর্তির রূপ নিচ্ছে।
তার শরীরটা একটা কালো কঙ্কালের মতো দেহতে পরিণত হয়েছে এখন। কর্কশ একটা হাসি হেসে সেই মূর্তি তন্ময়কে বলল, সেই 5 বছর ধরে আমরা অপেক্ষা করছি। গ্রামে গ্রামে কবে নতুন সচিব আসবে? আমরা আমরা আমাদের দাবি নতুন করে তার সামনে তুলে ধরবো। আজ শেষমেশ আমাদের ইচ্ছা পূরণ হলো। এই এই কে কোথায় আছিস রে? আয় আয়, দেখ রে, গ্রামে নতুন সচিব বাবু এসেছেন। তার কথা শুনে কোথা থেকে যেন এক প্রেত ছায়ামূর্তির দল বেরিয়ে এসে জড়ো হতে থাকলো তন্ময়ের সামনে। তাদের ভয়ানক অট্টহাসিতে ফেটে পড়ল চারিদিকটা। আমাদের কথা শুনলো না ওই শয়তানটা। দেখ দেখ, ওর জন্যে কত মানুষ অকালে মরেছে। এবার থেকে ওর জায়গায় যেই আসবে তাকেই আমরা মেরে ফেলবো। আমাদের এই অবস্থার জন্যে দায়ী এই পঞ্চায়েত। আর এই পঞ্চায়েতে যে সচিব হয়ে আসবে তাদের সকলকে আমরা দোষী বলে মনে করব। কিন্তু কিন্তু সবাই তো একরকম হয় না। ওই হারাধনের মতো যে সবাই একই কাজ করবে এটা তো হতে পারে না। কেউ কেউ চায় ভালো কাজ করতে। চুপ, খুব বড় বড় কথা বলছিস দেখছি। এই 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 ধর রে বেটাকে, ধর ধর। আজ বেটার ঘাড় মোটকে আমরা জলসা করব। হ্যাঁ, কতকাল পর এখানে কোনো জ্যান্ত মানুষ এইছে। এই হাতের সামনে পেয়ে কি করে ছেড়ে দি। এই বলে ওই প্রেতের দল তন্ময়ের দিকে আস্তে আস্তে এগোতে শুরু করলো। তন্ময় কি করবে কিছুই বুঝতে পারলো না। যেদিকে দু চোখ গেল সেদিকে তন্ময় দৌড়ে যেতে শুরু করলো। দৌড়তে দৌড়তে সে রাস্তার মাঝ বরাবর এক সাধু গোছের লোককে দাঁড়িয়ে থাকতে দেখলো। তখনও তার পিছনে ওই প্রেতের দল ধেয়ে আসছে। তন্ময় প্রাণ বাঁচাতে দৌড়ে গেল লোকটার কাছে। তারপর তার চোখের সামনে যেন কালো একটা ধোঁয়ার পর্দা পড়ে গেল। জ্ঞান ফিরতেই তন্ময় লক্ষ্য করল সে এখন কোনো কারুর বাড়ির ভিতরে রয়েছে। তাকে নড়াচড়া করতে দেখে রাস্তায় দাঁড়িয়ে থাকা ওই সাধু গোছের লোকটা তার সামনে এসে দাঁড়ালো। আর ভয় নেই, তুমি এখন সুরক্ষিত জায়গায় আছো। তন্ময় বুঝতে পারল জ্ঞান হারানোর পর এই লোকটাই তাকে বাঁচিয়ে এখানে এনেছে। আপনি? আমার নাম কালী শঙ্কর। এক সময় আমি এই গ্রামের বড় তান্ত্রিক ছিলাম। সারা জীবনটা লোকজনের সেবাই করে গেছি। হ্যাঁ, আমি ওদের চেঁচামেচির আওয়াজ পেতে না পেতেই বাড়ির বাইরে বেরিয়ে দেখলাম তুমি দৌড়াচ্ছ আর ওরা তোমাকে ধাওয়া করেছে। সঙ্গে সঙ্গে দৌড়ে গেলাম তোমার কাছে। আর তারপর তুমি জ্ঞান হারিয়ে আমার সামনে এসে পড়ে গেলে। ওরা আমাকে অনেক সম্মান করে। ওরা ভালো মতো জানে কে কেমন। এক সময় ওদের আমি কম উপকার যে করিনি, কিন্তু শেষ পর্যন্ত ভগবান আর ওদের বাঁচিয়ে রাখলেন না। অকালে ওই অতগুলো মানুষ তাদের প্রাণ হারালো কলেরা মহামারীতে। এতক্ষণে তন্ময় ভালো করে বুঝতে পারল যে সাধু বাবা কাদের কথা বলছেন। ওই প্রেতের দল যে একসময় এই ভূতপুর গ্রামের বাসিন্দা ছিল এটা এবার সে খুব সহজেই বুঝতে পারল। তারপর সারা রাত ধরে ওই সাধু বাবা তাকে সেই একই ঘটনা শোনালেন যেটা সে একটু আগেই ওই লোকটার মুখে শুনেছিল। পরের দিন সকালে তন্ময় আবারও পঞ্চায়েত অফিসে গিয়ে পৌঁছালো। কাল রাতে সবকিছু যেমন ছিল ঠিক তেমনই আছে। টেবিলের মোমবাতিটা কিছুক্ষণ জ্বলার পর সেটা নিভে গেছে।
নিচের দিকে বেশ অনেকটা মোম গোলে জমা হয়েছে। পাশের জানলাটাও ঠিক একইভাবে খোলা রয়েছে। তার চলে যাবার পর এখানে যে আর কেউ আসার দুঃসাহস করেনি সেটা খুব সহজেই বুঝতে পারল সে। প্রধান মশাইও এসে পৌঁছেছে ততক্ষণে। সবার আগে কাল রাতের সব ঘটনা তন্ময় প্রধানকে বলল। কি করেছ কি তুমি বাছা? কাল রাতে যদি তোমার একটা কিছু হয়ে যেত তখন সব দোষ তো এই আমার ঘাড়েই এসে পড়তো। হ্যাঁ, সবার কাছে আমাকে কৈফিয়ত দিতে হতো। আমি তো তোমাকে আগেই বলেছিলাম সব জানলা দরজা বন্ধ করে দিতে আর ঘর থেকে না বেরোতে। আজ ওই গ্রামবাসীদের অতৃপ্ত আত্মার দল রোজ রাতে এই ঘরের সামনে জমায়েত হয়ে তাদের অসম্পূর্ণ হয়ে থাকা কাজের দাবি জানাতে আসে। আসলে আমি এসব বিশ্বাস করতাম না, তো তাই ভেবেছিলাম হয়তো এসব কুসংস্কার হবে। তবে এবার এবার আমি সব কিছু হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমি কথা দিচ্ছি এই ভুল আর কোনোদিনও হবে না। বেশ। আচ্ছা চাটুজ্যেবাবু, কটা জিনিস আমার মাথায় এখনও ঢুকলো না। মানে হারাধন কি শেষ পর্যন্ত ওদের হাতেই মারা গেল? আর হারাধন মরার পর তার জায়গায় আর অন্য কেউ কেন আসেনি? আর ওই প্রেত চাইলে ঘরের ভিতরে এসে আমার ওপর আক্রমণ তো করতে পারত, বাইরে ডেকে নিয়ে গিয়েই কেন? না না, এসব আমার কাছে এখনও জটিল। আপনি তাড়াতাড়ি এই রহস্যের গিট খুলুন দেখি। বেশ, তবে শোনো, সেইবার কলেরা হয়ে গ্রামের বেশ কিছু মানুষ যখন মারা গেল তখন আমিও ওই একই রোগে ভুগছিলাম। আমি পয়সার জোরে নিজের চিকিৎসাটা করে এই বেঁচে আছি কোনো রকমে। এখনো সেই রোগের বড়ি রোজ খেতে হয় আমাকে। আর কাল রাতের ওই প্রেতের দল এই ঘরে কেন ঢুকতে পারেনি তার একটা বড় কারণ আছে। আমি বেঁচে আছি দেখে তারা প্রায়শই এই ঘরে তাণ্ডব চালাতো আর আমাকে ভয়ে দেখাতো। এই একদিন আমি ওই কালীশঙ্কর তান্ত্রিককে ডেকে এনে ঘরটা বেঁধে দিই, যাতে ভবিষ্যতে ওরা কোনোদিন কোনো কারুর ক্ষতি না করতে পারে। কিন্তু তারা এখনো মনে করে যে এই সব কিছুর জন্যে ওই হারাধনের সাথে আমিও দায়ী। ওদেরকে যে কি করে বোঝাই যে এতে আমার কোনো দোষই ছিল না। তন্ময় মনে মনে ভাবল, কাল রাতে যার হাতে সে বেঁচেছে ওই তান্ত্রিকের কথাই বলছেন প্রধান মশাই। এরপর থেকে বিকেল হলেই আমি বাড়ি চলে যেতাম, কারণ অন্ধকার নামলেই রোজ ওরা এসে এই ঘরটা ঘিরে ফেলতো। আর ওই হারাধন, ওই হচ্ছে জটনাষ্টের গোড়া। এই সব কিছু তো ওর জন্যই শুরু হয়েছে। আমি সঠিক সময় সরকারকে চিঠি করে টাকা জোগাড় করে সব দায়িত্ব ওই জানোয়ারটার হাতে তুলে দিয়েছিলাম। তবে ভাবিনি ও এরম কিছু একটা ঘটিয়ে বসবে। ওই মহামারী কাণ্ড হবার পরেই একদিন রাতে ঝড় বৃষ্টিতে ও নেশায় ডুবে ফাঁকা মাঠের ওপর দিয়ে হাঁটছিল। আর তখনই জোরে একটা বাজ পড়ে সোজা তার মাথার ওপর। নিমেষে তার শরীরটা জ্বলে ছাই হয়ে যায়। তন্ময় মনে মনে ভাবল যে সত্যি লোকে ঠিকই বলে, পাপ বাপকেও ছাড়ে না। এরপর আবারও প্রধানমশাই বলে গেল, তারপর থেকে কেউই আর এখানে সচিব হিসাবে নিযুক্ত হতে চায়নি। সবাই জানতো রোজ রাতে এখানে ওই প্রেতের দল এসে তাণ্ডব চালায়। যা বোঝার এবার আমি বুঝে গেছি। সব একেবারে জলের মতো পরিষ্কার হয়ে গেছে এবার। আপনি চিন্তা করবেন না, এই গ্রামে খুব তাড়াতাড়ি শুদ্ধ জল আনার ব্যবস্থা আমি করছি। কালই আমি একটা চিঠি করব। হয়তো এবার কাজটা হলে ওরা আর এখানে এসে জ্বালাতন করবে না। কথাটা শুনে প্রধানের মুখটা ছলছল করে উঠল। বাহ বাহ, এরকমই তো কাউকে চেয়েছিলাম। তুমি এভাবেই আমাদের পাশে থেকো। এই গ্রাম তোমাকেই চায়। তোমার মতো একজন তরুণ শিক্ষিত ছেলেই একমাত্র এই গ্রামটাকে বদলাতে পারবে। শুধু জলের কাজ সম্পূর্ণ করলেই হবে না, এখনো তো
অনেক কাজই বাকি।